This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল রাত থেকে বেড়েছে তাপমাত্রা, বেড়েছে রাজনৈতিক পারদও। শুভেন্দু অধিকারীর গাড়িতে চন্দ্রকোনা রোডে হামলা, সেই হামলার অভিযোগকে কেন্দ্র করেই রাজনীতির পারদ চড়ছে। এরপরেই প্রায় ছ ঘন্টা শুভেন্দু অধিকারী থানায় হত্যা দিয়ে পড়েছিলেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব, ঘটনার রিপোর্ট তলব হলো এবং আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিক্ষোভ। ফের বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ। শনিবার পুরুলিয়া থেকে ফিরছিলেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোডে শুভেন্দুর কনভয় পৌঁছতেই বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করতে ৮টার পর চন্দ্রকোনা থানায় পৌঁছন শুভেন্দু। শেষমেশ রাত ১:৩০টার পর থানা ছাড়েন বিরোধী দলনেতা। শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনার রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আমাকে ৭ জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে ৩ জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। শুভেন্দুর সঙ্গে ফোনে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অমিত শাহকে রিপোর্ট শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অফিস থেকে ৫টি ফুটেজ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। এর আগেও বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ উঠেছে, একবার নয় বারবার। গত বছর ৫ই অগস্ট হাইকোর্টের অনুমতি নিয়েই কোচবিহারের এসপি অফিসে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। ঘোকসাডাঙ্গায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চলে। অভিযোগ, ইট বাঁশ নিয়ে হামলা চলে পুলিশের সামনেই। শুভেন্দুর অভিযোগ, কোচবিহারের মতো চন্দ্রকোনা রোডেও গাড়িতে আগুন লাগানোর ছক কষেছিল হামলাকারীরা। লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, তারপরও শুভেন্দুর কনভয়ে হামলা। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই। পাল্টা আসরে তৃণমূলও পোস্ট করে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর খোঁচা, জয় বাংলা স্লোগান সামলাতে পারেননি। উল্টে চিনতে না পেরে কনভয়ের সিআরপিএফ লাঠিপেটা করেছে বিজেপির মণ্ডল নেতা গৌতম কৌরিকেই, দাবি অরূপের। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। গতকালকে ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। কালকে যখন মানুষ ওকে জয় বাংলা স্লোগান দিয়েছে, জয় বাংলা স্লোগান শুনেই বাংলা বিরোধী শুভেন্দু অধিকারী সে তার সিআরপিএফ বাহিনীকে উল্টে নির্দেশ দেয় লাঠিচার্জ করার। শুভেন্দুর গাড়িতে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। মঙ্গলবার চন্দ্রকোনা অবরুদ্ধ করার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। উত্তাপ সহসা কমবে না, বুঝিয়ে দিচ্ছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক যাত্রায় পৃথক ফল, বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ, অথচ বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা। চন্দ্রকোনা রোডের ঘটনায় শুভেন্দুর অভিযোগে এফআইআর হলেও খুনের চেষ্টার ধারা দেয়নি পুলিশ। উল্টে তৃণমূল নেতার পাল্টা অভিযোগ পেয়ে শুভেন্দুর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিল পুলিশ। হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা। আমি উপর অ্যারেস্ট করবে, তার আমরা স্পিকে জানান, আমরা পলাশালীকে জানান আমি বসে আছি। কনভয়ে হামলার অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে তখন থানাতেই ধর্ণা বিরোধী দলনেতা। ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা অর্থাৎ খুনের চেষ্টার ধারা যুক্ত করার দাবি। ঘণ্টা ছয়েক ধর্নার পর বিরোধী দলনেতা বেরোলেন থানা থেকে, কিন্তু অভিযোগপত্রে পুলিশ খুনের চেষ্টার ধারা যুক্ত করল কি? ফাইন হলো দাদা? না, করিনি। ১০৯ লাগাইনি, করিনি। আমি হাইকোর্টে যাব। হাইকোর্টে যাবেন শুভেন্দু? আমার যে জিডির রিসিপ্ট কপি নিয়েছি, হাইকোর্টে যাব। ভোরবেলা আমি এই দীর্ঘ ৬ ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম। বিরোধী দলনেতা ধর্ণা প্রত্যাহার করলেন, তারপর পাল্টা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। সেখানে আবার এক যাত্রায় পৃথক ফল। রাত্রি ১:৩০ পর্যন্ত ধর্নায় বসে থেকেও সেই ১০৯ ধারা যোগ করতে পারলেন না তিনি। কিন্তু ঠিক উল্টো ছবি, যাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তাদেরই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা যুক্ত হলো।
বিরোধী দলনেতার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে। তৃণমূল নেতার দাবি, তাঁদের কর্মসূচিতেই বিজেপি হামলা করে। দেখুন, কালকে কমপ্লেন্ট হয়েছে, উভয় পক্ষেই কমপ্লেন্ট হয়েছে। আমরা এখনো ইনভেস্টিগেশনে আছি, যেহেতু কালকেই রাতে ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখে নেব। যেখানে রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির হামলার অভিযোগ উঠল, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা নয়, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা যখন অভিযোগ কমপ্লেন করলেন, এফআইআর দায়ের করলেন থানাতে, তারা সেই ক্ষেত্রে দেখা গেল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই খুনের চেষ্টার মামলা যোগ হলো। এখানেই শেষ নয়। শুভেন্দু অধিকারী যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ করেন, রবিবার বিকেলে সেই নেতাকর্মীদের সামনে রেখেই চন্দ্রকোনা রোডে মিছিল করল তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন, তাদের মুখ থেকে শুধু জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি, যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে। গতকাল আপনার কনভয়, আপনার গাড়ির উপরে হামলার ঘটনা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি পুলিশ? না, করেনি। আমি মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছি। এই এক যাত্রায় পৃথক ফল হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই প্রশ্ন উঠছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আদৌ কি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, এই প্রশ্ন কিন্তু থাকছে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে এখন একটাই কথা, আচ্ছা কি ছিল বলুন তো ওই সবুজ ফাইলে? কি লুকোতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে একটা রাজনৈতিক চাপানুতর, একটা রাজনৈতিক টানাপোড়েন চলছে। আর এরই মাঝে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিলেন। কি হুঁশিয়ারি? একেবারে সরাসরি নবান্নের সামনে গিয়ে ভসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবুজ ফাইল। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির মধ্যেই সবুজ ফাইল নিয়ে বেরিয়ে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। So my hard disks, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আদালতে ইডির অভিযোগ, মূল তথ্য প্রমাণ ছিনতাই করে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সেই সবুজ ফাইল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের ভূমিকাকে অতি সক্রিয়তা হিসেবে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন এই অতি সক্রিয়তা? প্রশ্ন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। इतनी मजबूरी क्या आ गई कि आप एक हरे रंग के फाइल को छीन करके भागी? और तो और देखा होगा कि उनके साथ पुलिस कमिश्नर भी थे, पुलिस कमिश्नर भी थे, डीजीपी भी थे। সবুজ ফাইল ঘিরে উত্তপ্ত রাজনীতির আবহে চড়া সুর শুভেন্দু অধিকারীর। নবান্নের সামনে ধর্ণা দিতে চান শুভেন্দু, পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্টে যাচ্ছেন তিনি। 15 বা 16 জানুয়ারি ধর্ণায় বসতে চান বিরোধী দলনেতা। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। আইপ্যাকে ইডির তল্লাশির প্রতিবাদে 9 তারিখ রাজপথে নেমেছিলেন মমতা। যাদবপুর থেকে হাজরা, দুদিনের মাথায় দক্ষিণ কলকাতাতেই পদযাত্রা শুভেন্দুর। মিছিল করলেন যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক। ওই দিনকার মিছিল, আজকের মিছিল দেখুন, ওটা সরকারি মিছিল ছিল, ওটা আই লাভ ইউর মিছিল ছিল। মমতার দিকে কেউ তাকায়নি, দেবকে দেখছিল, সোহমকে দেখছিল। আত্মরক্ষার অধিকার, সেদিন যুক্তি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব বিরোধী দলনেতার। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। আইন পারমিট করে না। আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমার বাড়ির লোক চা বিস্কুট খাইয়েছে, আপনি পারেন না। শুভেন্দুর নবান্ন চলয় সবুজ সঙ্গে দেবে হাইকোর্ট, উত্তর খুঁজছে বিজেপি প্রশাসনও। রিপোর্ট TV9 বাংলা। মালদায় কি বড় বেকায়দায় তৃণমূল? ভোটের মুখে মৌসম নূর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। আর এই নিয়ে আমরা দেখলাম যে দলের বড় বড় যারা নেতারা রয়েছেন তারা স্পিকটি নট, কোনো মন্তব্য সামনে আসেনি। এর মধ্যেই মালদায় 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন।
তার মধ্যে মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে এবার হিন্দু ভোট তা নিয়ে উদ্বেগ ছিল, মুসলিম ভোট মিমের দাপটে সেটা নিয়েও কি উদ্বেগ বাড়ছে? অর্থাৎ মালদায় কি আম ছালা দুই হানোর ভয় কোথাও গ্রাস করছে তৃণমূলকে? এসআইআর আবহে মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটারদের দুশ্চিন্তা দূর করতেই সফল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। মালদায় দলের লোকরাও যে দুশ্চিন্তায় তার আজকেই তৃণমূল নেত্রী পাননি। তৃণমূল নেতার গোপন বৈঠকের ভিডিও ফাঁস হতেই উঠছে প্রশ্ন। যেমন তেমন তৃণমূল নেতা নন, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমানের গলায় হাজারো দুশ্চিন্তা। পয়লা উঠবে হিন্দু ভোট। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ভিড় দেখে পাঁচজন মন্ত্রীর ভাই। এই যে ব্রিগেডের যে জনসভা হবে, আমরা কত প্রস্তুতি নিই গীতা পাঠের জন্য। ব্রিগেডে কিন্তু ব্যাপক কিন্তু লোক কিন্তু হয়েছে। এই গীতার যে নামটা নিয়েছে, গীতা পাঠের জন্য কিন্তু ব্যাপক আকারের কিন্তু ওখানে লোক গেছে। তাই হিন্দুদের না চটানোর মন্ত্র জম্মু রহমানের। এই হিন্দুকে যত গাল দিবে তত হিন্দু আরো এক কাটা হবে, মানে মুসলমানের বিরুদ্ধে এক কাটা হবে। ভাববে যে মোদি আমাদের মানে রক্ষা করলে বলা হচ্ছে, শেষ মসিহা হচ্ছে এই মোদি। মালদায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর ঘিরে কি উদ্বেগে তৃণমূল? 17 জানুয়ারি মালদায় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে কামাখ্যা, কিন্তু উদ্বোধনের জন্য মালদাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। মালদায় যে বিজেপির বিশেষ নজর, মালদায় দাঁড়িয়েই তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় কেন? মালদাকে কেন কি আলাদা করে কিছু পাখির চোখ দেখা? না, বরাবরই মালদা গৌড়বঙ্গ। বঙ্গ তৈরি করেছিলেন রাজা শশাঙ্ক। তা গৌড়বঙ্গে না এলে কি পশ্চিমবঙ্গের সম্পূর্ণভাবে বৃত্ত হয় না। মালদায় সংগঠন বাড়াচ্ছে আসাদুদ্দিন ওয়াইসের মিমও। মাঝে মধ্যেই তৃণমূল ছেড়ে মিমে যোগদান পর্ব চলছে। বিহারে মিমের ভোট কাটার অঙ্ক ভাবাচ্ছে মালদার তৃণমূলকে। তারই প্রতিফলন মন্ত্রীর ভাইয়ের গলায়। মিম যে 5টা সিট জিতলো, 5টা সিট জিতে কি বিহার দখল করে নিয়েছে? বিহার দখল করতে পারেনি। বিহারকে কিভাবে মানে বিজেপির ইয়ের থেকে মানে শাসনটা যাতে আসে তার সুব্যবস্থা মিম করে দিয়েছে। মালদায় তৃণমূলের দুশ্চিন্তা কি শুধু বিজেপি আর মিম? মালদা যাদের ঘর, সেই কংগ্রেসও ঘর গোছাচ্ছে। পুরনো দলে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর। শনিবার মৌসমকে ঘিরে মালদা স্টেশনে ভিড় চোখে পড়ার মতো। মৌসমকে একবার ছুতে কোলের শিশুকে নিয়েও ছুটেছেন মহিলারা। মৌসমকে নিয়ে সাবধানী মন্তব্য তৃণমূলেরও। উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না, কিন্তু এই দলবদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেয় না। বিজেপি, মিম, কংগ্রেস, মালদায় ঘাস ফুলে একগুচ্ছ কাঁটা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ব্রিগেডে গীতা পাঠের ভিড় দেখে চিন্তিত মালদা তৃণমূল কংগ্রেস। আর আজ মালদারই পাশের জেলায় হয়ে গেল 5000 কণ্ঠে গীতা পাঠ। জাফরাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদের সাগরদিঘিতে হলো গীতা পাঠ। ঘরে ঘরে তীরধনুক রাখার পরামর্শ কার্তিক মহারাজের। কদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজনীতির পারদ সপ্তমে ওঠে। কোরআন পাঠেরও আয়োজন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই নবাবের জেলায় এবার গর্জে উঠলেন সনাতনী হিন্দুরা। সাগরদিঘিতে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি মঞ্চের। সেই মঞ্চে হাজির করা হয় মুর্শিদাবাদের হিংসায় মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে। মঞ্চ থেকেই কার্তিক মহারাজের বার্তা, আপনারা সব ত্যাগ করুন, কিন্তু ধনুর্বাণটা বাড়িতে রাখুন। তাই এই ধনুর্বাণই হবে আপনার বাঁচার পথ। রামচন্দ্রের জয় শ্রীরাম এই উদ্গার করার সার্থক হবে যদি প্রত্যেকের বাড়িতে এটা রাখতে পারেন ধনুর্বাণ। না হলে জয় শ্রীরাম বলা আপনাদের সার্থক হবে না। আঘাত লাগলে জেগে ওঠার ডাক।
গীতা পাঠের মঞ্চ থেকে হুঙ্কার সঞ্জয় শাস্ত্রীর। আমার ধর্মের দেবী শীতলার হাতে ঝাঁটা আছে, কিছু যদি হাতের কাছে না পাও, কোন দুরাচারী নারী এলো তোমার বাড়ির মা বোনেরা গ্রহণ করতে গেলে অন্তত তোমরা সত্যার হও। এরা হচ্ছে ভণ্ড তপস্বী সব, এদের কথার কোনো মূল্য নেই, পশ্চিমবঙ্গে এদের কোনো জায়গা নেই। মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছে ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখা। গীতা পাঠের মঞ্চ থেকে ঘোষণা কার্তিক মহারাজের। যাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল তাদের ঘরে দুটি ছেলে, তাদের পড়াশোনা, তাদের পোশাক পরিচ্ছদ সমস্ত দায়িত্ব ভারত সেবাশ্রম সংঘের ঔরঙ্গাবাদ শাখাতে তারা যতদিন করতে চায়, যতদূর যেতে হয় আমি যাব। এই যে এই ছেলেদের দায়িত্ব নিল, কি কি দায়িত্ব নিল? সম্পূর্ণ দায়িত্ব, লেখাপড়া, হরগোবিন্দ দাসের পরিবারের হাতে 20,000 টাকা এদিন তুলে দেওয়া হলো। চন্দন দাসের ছেলের হাতে ত্রিশূল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সিঙ্গুরে শিল্প হয়নি, স্বপ্নের অপমৃত্যু কিভাবে হয় তা গোটা দেশ দেখেছে। সিঙ্গুরের চাষিরা বলছেন ওই জমিতে আর চাষ হয় না, কারণ রাজ্য সরকার জমি চাষযোগ্য করে দেয়নি। আর সেই জমিতে সেই সিঙ্গুরেই আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন সভা করতে। আর তার আগে আমরা কি দেখছি, যন্ত্র নামিয়ে জমি সাফ করার কাজ চলছে। কিন্তু এইভাবে বিতর্কের জমি কি সাফ হবে? রাজ্যের পালাবদলের রাজনীতি এই পথটা ধরেই ছুটেছে এক সময়। এখনও রাজনীতি এই পথে হাঁটে, তবে সেটা শুধু ভোট এলেই। এটা সিঙ্গুর। টাটা গাড়ি কারখানা অনেক আগেই টাটা করে চলে গেছে। মামলা মোকদ্দমার পালা পেরিয়ে জমি চাষিদের হাতে ফিরেছে বছর 10 আগে। কিন্তু তাও প্রতিশ্রুতি ভঙ্গের কথা, বিশ্বাস ভঙ্গের কথা কেন ঘুরছে সিঙ্গুরে? কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। এখানকার বিধায়ক তিনি মিথ্যে কথা বলেছেন, নিজের স্বার্থে চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সিঙ্গুরে শিল্পের স্বপ্নের অপমৃত্যু কিভাবে হয়েছিল তা গোটা দেশ দেখেছে। শিল্প গেছে, চাষও হচ্ছে না। অভিযোগ সিঙ্গুরের চাষিদেরই। ফেরত দেওয়া জমি চাষযোগ্য করে দেওয়ার কথা নাকি রাখেইনি সরকার। তোপের মুখে বিধায়ক। আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম যে এই জমি চাষযোগ্য হয়নি, চাষযোগ্য করে দেওয়া হোক, কিন্তু আমাদের দাবি এতদিন শোনেনি। মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলাম যে এখানে 70% জমি চাষযোগ্য হয়নি। এটা প্রধানমন্ত্রী আসার আগেই করা হচ্ছে। জানি না আবার প্রধানমন্ত্রী এখানে সভা করে চলে যাওয়ার পর তারা কাজটা করবে কিনা, আমরা সেটা বুঝতে পারছি না, কারণ এরা বিশ্বাস নেই। আগাছা ও জঙ্গলে ভরে থাকা জমি হঠাৎ করেই সাফাই শুরু হয়েছে, তাও প্রধানমন্ত্রী সভাস্থলের 1 কিলোমিটারের মধ্যে। 10 বছর যে কাজ হয়নি, হঠাৎ করে এখন কেন? বিজেপির অভিযোগ, জঙ্গল পরিষ্কার করে মুখ বাঁচাতে চাইছে সরকার, পাল্টা দিচ্ছে তৃণমূল। ওদের নিজেদের যাতে ভাবমূর্তি নষ্ট না হয় সেই জন্য ওইখানে জমি পরিষ্কার করার কাজে বিভিন্ন জায়গা থেকে জেসিপি নিয়ে এসে লাগিয়েছে। তো এটা শুধুমাত্র নোংরা রাজনীতি করা ছাড়া অন্য কিছু নয়। প্রধানমন্ত্রী আসছে বলে যে জমি পরিষ্কার হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের প্রশাসনিকভাবে মিটিং হয়েছে, এই সময় সিদ্ধান্ত হয়েছে যেটাকে পরিষ্কার করে আবার ডিমার্কেশন যেগুলো বাকি আছে ডিমার্কেশন করে যাত্রীরা চাষ করে। যুক্তি যাই হোক, নামটা যেহেতু সিঙ্গুর, বিতর্কের ফলন সব পক্ষই ঘরে তুলতে মরিয়া। চাষ না হলে তার চাষের বিকল্প কি হতে পারে আমাদের এই জমিতে? তিনি দেশের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, তিনি যেন একটু চিন্তা ভাবনা করেন। 1 লাখি গাড়ির স্বপ্ন গতি পায়নি, চাষের স্বপ্নটাও চোখে সর্ষে ফুল দেখছে বলে অভিযোগ। সিঙ্গুর কি শুধু রাজনীতির রাজপথ হয়েই থেকে যাবে? সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। মমতা বনাম শুভেন্দু, এসআইআর ঘিরে
পত্রযুদ্ধে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশনে চিঠি দিতে না দিতেই পাল্টা বিরোধী দলনেতার চিঠি। শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীর অভিযোগ অতিরঞ্জিত। এসআইআর নিয়ে ফের পত্রযুদ্ধ, ফের মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর। এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে শুক্রবার নির্বাচন কমিশনকে চতুর্থবার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে তাতে আমি স্তম্ভিত এবং বিরক্ত। এসআইআর পর্বে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এইসব মৃত্যুর নেপথ্যে এসআইআর আতঙ্ক রয়েছে। হয়রানির শিকার হয়েছেন নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, দেব বা মোহাম্মদ শামীর মতো স্বনামধন্যরাও। পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই একতরফাভাবে পর্যবেক্ষক বা মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। তাদের মধ্যে অনেকেই নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশন যেভাবে কাজ করছে তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং স্বৈরাচার ফুটে উঠছে। ভোটার তালিকা সংশোধন নয়, বরং নাম বাদ দেওয়াই যেন মূল উদ্দেশ্য, অভিযোগ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী যেমন লিখেছে যে এটা কি শুধু এক্সক্লুশনারি, আপনি শুধু বাদ দিতে চান না অন্তর্ভুক্ত করতে চান ভোটারদের। মুখ্যমন্ত্রী তিনি চিফ ইলেকশন কমিশনকে লিখছেন, আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। আরো অনেক লিখেছেন, ওনার চিঠি লিখে অভ্যেস ছোটবেলা থেকে, চিঠি লিখতেই থাকুন, ওনাকে কোনো অসুবিধা নেই। উনি কোনো তথ্য প্রমাণ দিতে পারছেন না, ওয়াইল্ড অ্যালিগেশন করছেন, এই হবে অমুক হবে তমুক হবে, মানুষের হয়রানি হচ্ছে, তথ্য প্রমাণ দিন। পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ অতিরঞ্জিত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ার মিথ্যে ব্যাখ্যা করছেন। অকারণ তাড়াহুড়ো এবং অপর্যাপ্ত প্রশিক্ষণের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভুল উপস্থাপনা করা হয়েছে। শুভেন্দু অধিকারী সবার আগে চিঠি দেওয়া উচিত সেন্ট্রাল এজেন্সিকে, যে নারদার ঘুষ খাওয়ার তদন্ত, যেটা সেন্ট্রাল এজেন্সি উইথহেল্ড করে রেখেছে, আপহেল্ড করে রেখেছে, সেই তদন্ত যেন পুনরায় শুরু হয় এবং শুভেন্দু অধিকারী খবরের কাগজে মুড়িয়ে কত টাকা নিয়েছিলেন সেই টাকাটার পরিমাণ যেন সেন্ট্রাল এজেন্সির পক্ষ থেকে জানানো হয়। সবার আগে শুভেন্দু অধিকারীর উচিত সেই নিয়ে একটা চিঠি লেখা। সেটা কবে লিখবেন আমরা অপেক্ষায় রইলাম। সবাই জানেন মুখ্যমন্ত্রী যা বলেন, হ্যাঁ, অতিরঞ্জিত মানে তাতে অনেকটা সত্যিও থাকতে হবে, বাকিটা কালার, কিন্তু উনি যা বলেন সবটাই ডাহা মিথ্যে। সব মিলিয়ে ২৬-এর ভোটের আগে এসআইআর নিয়ে পত্রযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন কমিশনকে যে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, সেই চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করছেন দেব এবং সামিকে নাকি হেনস্থা করছে নির্বাচন কমিশন। আচ্ছা, এই যে এসআইআর এর জন্য দেব এবং সামিকে ডাকা হয়েছে, তার কারণটা কি সত্যি ফেলে দেওয়ার মতো? তৃণমূল সাংসদ দেবকে শুনানিতে ডাক, বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে দীপক অধিকারী। দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া। কিন্তু দেবকে নিয়ে অহেতুক বিতর্ক। সত্যিটা তাহলে কি? দেবের এনুমারেশন ফর্ম অসম্পূর্ণ। 2002 এর সঙ্গে লিংক নেই দেবের। 2002 এর তথ্য যেখানে দেওয়ার কথা সেই অংশ পুরোটাই ফাঁকা। লিংক না থাকলে শুনানিতে ডাকাই নিয়ম। আরে বাবা, দেব আপনাদের সাংসদ, নিয়ম কি এসআইআর 2002 যাদের লিস্টে নাম থাকবে না তাদের কাছে সন্দেহ হলে ইলেকশন কমিশন নোটিশ পাঠাবে। 2010 সালে পশ্চিমবঙ্গে এসে ভোটার লিস্টে নাম তুলেছে, আমার কাছে খবর আছে। শুনানিতে ডাকা হয়েছে ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামিকেও। দেবের মতো সামিকে শুনানিতে ডাকা নিয়েও তৃণমূল সরব। মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। যদিও সামিকে নিয়ে অহেতুক বিতর্ক। সামির এনুমারেশন ফর্ম অসম্পূর্ণ। 2002 এর সঙ্গে লিংক নেই সামির। দেব এবং সামিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। যুক্তিগ্রাহ্য কারণেই ডাক, বুঝিয়ে দিয়েছে কমিশন। শুনানি বিতর্ক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়েও। বুধবার অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে শুনানির চিঠি দিয়ে এসেছেন বিএলও। নোবেলজয়ীকে শুনানিতে ডাকা নিয়েও রাজনীতির পারদ চড়াচ্ছে তৃণমূল। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে,
এরা হচ্ছে ঘুষপেটিয়া। কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। অমর্ত্য সেনের নাম 2002-এর তালিকায় নেই জানিয়েছে কমিশন। মায়ের তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন নোবেলজয়ী। নোটিশে লেখা, মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাক 15 বছরের কম। এমন বয়সজনিত অসঙ্গতিতে 4,74,000 ভোটারকে নোটিশ দিয়েছে কমিশন। বয়সের ছাড় পাবেন অমর্ত্য, যেতে হবে না শুনানিতে। অর্থাৎ হয়রানির কোনো প্রশ্নই নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলা এসআইআর এর কাজে বড় সড়ো গাফিলতির অভিযোগ, অনিয়মের অভিযোগ এবং আরও করা হচ্ছে নির্বাচন কমিশন। যেমনটা জানা যাচ্ছে যে মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মাইক্রো অবজারভারদেরকে কড়া বার্তা দিয়েছে কমিশনের তরফ থেকে। আর এর মধ্যেই দক্ষিণ 24 পরগনায় 3 ভোটারকে মৃতদের তালিকায় রাখার জন্য, জীবিত ভোটারকে মৃতদের তালিকায় রাখার জন্য বিএলওকে ইতিমধ্যে শোকজ করেছে নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভারদের কাজে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। ভবিষ্যতে শাস্তিরও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। বাংলায় এসআইআর এর কাজে বড়সড় গাফিলতির অভিযোগ উঠেছে। কমিশন সূত্রের খবর, একাধিক জেলায় এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভাররা তাদের কাজ ঠিকভাবে করেন। ভোটারদের জমা দেওয়া নথি, স্বাক্ষর এবং পরিচয় যাচাইয়ে ঘাটতির অভিযোগ উঠেছে। ডিজিটাল এনামোরেশন ফর্ম যাচাই, জন্ম মৃত্যু সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজেও গাফিলতি উঠে এসেছে। এবারে মাইক্রো অবজারভারদেরও যদি কাজে কোনো গাফিলতি হয়ে থাকে বা অনিয়ম হয়ে থাকে, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো অবহেলা হলে তাদেরকেও শাস্তি দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভারদের দায়িত্ব পালনে অনিয়মের প্রেক্ষিতে তাদের সতর্কও করেছে কমিশন। জানানো হয়েছে ভবিষ্যতে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনো রকম ঢিলেমি বরদাস্ত নয় বলেও কড়া বার্তা দিয়েছে কমিশন। 2রা জানুয়ারি বারুইপুরের সভায় 3 ভোটারকে মঞ্চে হাজির করান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 ভোটারকে মঞ্চে দাঁড় করিয়ে অভিষেক অভিযোগ করেন, দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। সেই ঘটনায় 3 জীবিত ভোটারকে মৃত ভোটারদের তালিকায় রাখায় বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভুল শোকজ করে জানতে চাইল তারা। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র নিচুতলার বিএলওদের শোকজ করে কি হবে? বিএলওরা তো কাজ করছে সর্বোচ্চ মাথার ইঙ্গিতে। তদন্ত মাথা অবধি পৌঁছতে হবে, পায়ে থেমে থাকলে হবে না, মাথা অবধি জ্ঞানেশ কুমার অবধি যেতে হবে, জ্ঞানেশ কুমারের নির্দেশে। এবং সেটা অফিসিয়াল কোনো মেমো নাম্বার দেওয়ার নির্দেশ নয়, হোয়াটসঅ্যাপের নির্দেশে বিএলওদের, ইআরওদের কাজ করতে বাধ্য করছে। প্রতিটা চুরি অর্থাৎ ভোট চুরির নেপথ্য কারিগরের নাম জ্ঞানেশ কুমার, তার বাবার নাম মানে মালিকের নাম অমিত শাহ। কাজ থাকলে কিছু গাফিলতি থাকবে, আর কিছু গাফিলতি নয়, কিছু কাজ ইচ্ছে করে খারাপ করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, এমন কিছু প্রেসিডেন্স ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যাতে জীবিত লোক মৃত হয়ে যাচ্ছে, হ্যাঁ, মৃত লোক সে জীবিত হয়ে যাচ্ছে। এগুলো খানিকটা ইচ্ছাকৃতভাবেও নির্বাচন কমিশনকে ছোট দেখানোর জন্য এই ধরনের চক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, ময়না, বারুইপুর পূর্বর ইআরও, এই ইআরওদের বিরুদ্ধে এফআইআর কেন হয়নি তাও জানতে চেয়েছে কমিশন। ভোটার তালিকায় নাম তুলতে অনিয়মের অভিযোগ উঠেছিল রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে। ডেটা এন্ট্রির কাজে যুক্ত আরও একজনের নামেও একই অভিযোগ ছিল। 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু 7 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি। সংশ্লিষ্ট 2 জেলা শাসককে বিষয়টি আবার মনে করিয়ে দিল নির্বাচন কমিশন। 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। 7 দিন কেটে গেলেও এফআইআর দায়ের না হয় সংশ্লিষ্ট 2 জেলা শাসককে আবার বিষয়টি মনে করিয়ে দিল কমিশন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে কি কুকথার টক্কর চলছে? ক্যানিং পশ্চিমের বিধায়ক বলছেন বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করে দিতে পারি, চড়া সুরে হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে বাগনানের বিধায়ক তিনি কি বলছেন? হিন্দিভাষী নেতাদের এনে মিটিং করলে বিজেপি নেতাদের ঘর ভেঙে দেওয়া হবে। আর অন্যদিকে আরো একজন বিধায়ক, চন্দ্রকোনার বিধায়ক, তিনি বলছেন যে বিজেপি যদি ভোট চাইতে আসে তাহলে কাটারিয়া ঝাঁটা নিয়ে তারা করুন। আর প্রত্যেকেই এই কুকথার লড়াই চালিয়ে যাচ্ছে।
চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে টান টান উত্তেজনা। শীতের বাংলায় রাজনীতির ময়দান আরও উত্তপ্ত করে দিলেন চন্দ্রকোনারই তৃণমূল বিধায়ক। অরূপ ধারার মুখে হুমকি শাসানি, বিজেপি ভোট চাইতে এলে ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাড়ানোর নিদান। মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা কি করবেন? ঝাঁটা লাঠি কাটারি দিয়ে তাদেরকে ছেটিয়ে বিদায় করবেন। কম যান না ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করার হুঁশিয়ারি। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। বেফাঁস বলেও দমতে রাজি নন বিধায়ক। কেন এই হুঁশিয়ারি, তার আবার ব্যাখ্যাও দিলেন তিনি। পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গের। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দাবানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। এ যেন কুকথার প্রতিযোগিতা। আরও এক ধাপ এগিয়ে মঞ্চে ঘোষণা করে দিলেন বাগনানের তৃণমূল বিধায়ক, দলের নেত্রীর কথাও শুনবেন না। হিন্দিভাষী নেতাদের এনে মিটিং করলে বিজেপি কর্মীদের ঘরই নাকি ভাঙবেন অরুণাভ সেন। বিহার ইউপি থেকে নেতা নিয়েছে, বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। রাজনীতিতে যুযুধান দুপক্ষের বাগযুদ্ধ নতুন কিছু নয়। তা বলে ভাষার শালীনতা যাওয়া কি এ রাজ্যে নেতাদের সংস্কৃতি হয়ে দাঁড়ালো? বিজেপিও পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে। বিহার ইউপি কেন, এখান থেকে গুজরাটের লোক আসবে, এখান থেকে ব্যাঙ্গালোরের লোক আসবে, সব জায়গার লোক আসবে, ভারতীয়রা যে কোনো জায়গার ভারতীয়রা আসবে এবং আগামী দিনেও আসবে। তাই এই হুমকি বা এই ধরনের মানসিকতায় আমরা বিশ্বাসী না। নেত্রীর নির্দেশে উন্নয়নের পাঁচালী নিয়ে ঘুরছেন তৃণমূল নেতারা। সেখানে দলেরই এক নেতা উন্নয়নের সংলাপের নামে ছড়া শোনাচ্ছে। সেই ছড়া শুনলে ভাষা সন্ত্রাস কোন জায়গায় যেতে পারে তা মালুম পাওয়া যায়। বিজেপির যারা জয় বাংলা শুনলে দিচ্ছে রেশন, আর সেই রেশনকে বিজেপি যত মারবে ভাষণ। বাংলা জঞ্জাল কারা, এটা বাংলার মানুষ দেখছেন। বাংলায় আর আপনাদের বেশি সময় নেই, আপনাদের 2026 সম্পূর্ণ বিসর্জন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে ভয়ের ভাঙর, দেওয়াল লিখন হোক, রাস্তার উদ্বোধন হোক, কারণ যাই হোক না কেন তার ফল একটাই, তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, রক্তপাত। পোলেরহাট থেকে শানপুকুর সর্বত্র লাঠালাঠি এবং রক্তারক্তির ছবিটা স্পষ্ট। আমরা যারা চেষ্টা করছি, কিছু রক্তের ব্যবস্থা করছি, সেই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের এতই এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। কোথাও একে অপরের দিকে তেড়ে যাচ্ছে তৃণমূল আইএসএফ, কোথাও মারের চোটে পা ভাঙল রাজনৈতিক কর্মী। 26-এর মহাযুদ্ধের আগে রাজনৈতিক হানাহানি, অগ্নিগর্ভ সেই ভাঙন। শনিবার রাত থেকেই তাপ ছিল দক্ষিণ 24 পরগনার এই এলাকা। পোলেরহাটের দেওয়াল লিখন কেন্দ্র করে দুদলের একতস্ত মারামারি। রবিবার শানপুকুর অঞ্চলের নিমপুরিয়ায় ছিল আইএসএফ এর রক্তদান শিবির, আর সেখান থেকে 3 কিলোমিটার দূরে চিনিপুকুরে তৃণমূলের উদ্যোগে ছিল রাস্তা উদ্বোধন। জোড়া কর্মসূচি ঘিরে ফের তুমুল গন্ডগোল। উন্নয়নমূলক কর্মসূচি বা সমাজসেবা কিংবা কোনো রাজনৈতিক কর্মসূচি, কোনো জায়গাতেই কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে রাজি নয় আইএসএফ কিংবা তৃণমূল। আর সে কারণের জন্যই বিধানসভা ভোটের আগে নানা কারণেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়ের রাজনৈতিক ময়দান। তৃণমূলের অভিযোগ, বহিরাগতদের এনে তাদের সভা ও রাস্তার অনুষ্ঠান বানচাল করতে হামলা চালায় আইএসএফ। নওশাদ সিদ্দিকীর দলের পাল্টা অভিযোগ, তাদের রক্তদান শিবিরে আসা কর্মীদের আটকে মারধর করে তৃণমূল। দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয় বলে দাবি। সমাজ বিরোধী নওশাদের মদতে এখানে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা। শানপুকুর থেকে চালতাবেরিয়া, যেখানে নওশাদ সিদ্দিকের দলের দাপট, সেখানেই তৃণমূলের সঙ্গে বাড়ছে সংঘাত।
আর ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। এই সংঘাতের মধ্যে পড়ে সাধারণ মানুষের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। চম্পাহাটি, যেখানে বিস্ফোরণে এতগুলো প্রাণ চলে গেল, কিন্তু তারপরেও সেখানে গিয়ে কি দেখা যাচ্ছে? একেবারে ঢিলে ঢালা মনোভাব, যত্রতত্র পড়ে রয়েছে বারুদের স্তূপ। আচ্ছা, ঠিক আর কতগুলো প্রাণ চলে গেলে তবে হুঁশ ফিরবে বলুন তো এই রাজ্যের প্রশাসনের? যেখানে গোডাউন তার পাশাপাশি কাজ হয়, মাস্ট করলেই তো এরা মারা যাবে। হাত বাড়ালেই নিষিদ্ধ বাজি, প্রায় সর্বত্র বারুদের চাষ। সামনে ফুলঝুরি, পিছনে ঝুড়ি ঝুড়ি শব্দবাজি। চম্পাহাটির আড়ালে তাই বিস্ফোরণ যেন বাৎসরিক ঘটনা। শনিবার এমন এক মৃত্যুকূপে কাজ করার সময় বিস্ফোরণে ঝলসে যান চারজন। এক শ্রমিক ছটফট করতে করতে রাতেই মারা যান, বাকিদের অবস্থাও বেশ খারাপ। নিহতের পরিবারের দাবি, এত বড় ঘটনার পরও চিকিৎসা দূরের কথা, কার্যত দেহ লোপাটের চেষ্টা করেন কারখানার মালিক। পাশে কেউ কোনো ওই অ্যাসোসিয়েশন বলো আর বাজি কারখানার লোক বলো কেউ ছিল না। একটা জায়গা সাতঘাটে যা নামে দেয় সব অ্যাম্বুলেন্সে সব কেটে পড়েছে। ড্রাম ড্রাম বাজির মশলা ফাটছে, কেঁপে ওঠে আশেপাশের এলাকা। প্রায় 2 কিলোমিটার পর্যন্ত নাকি যার আওয়াজ শোনা যায়, অথচ পুলিশের কানে গেল না। স্থানীয়দের একাংশের দাবি, বছর 2 আগে জামাই শ্বশুরের কারখানা একবার হানা দিয়েছিল পুলিশ, তারপরও চলতে থাকে মারণ বাজির কারবার। যার কারখানায় এই কাণ্ড, সেই বিধান লস্করের টিকিটিও খুঁজে পায়নি পুলিশ। আমাদের ক্ষতি হয়েছে মানে আমাদেরই ক্ষতি হয়েছে, আমরা সবাই একই সঙ্গে হয় এরকম, কিন্তু সেটাকে আমাদের মেনে নিতে হচ্ছে। কাজবাজের হাল খুব খারাপ, কী করবো এটাই আমাদের বেছে নিতে হবে, আমাদের মানে যুদ্ধ করেই চলতে হবে। আর কি করে বাঁচবো, এতেই তো আমাদের রোগে ঔষধ পালা সব লাগে। জায়গা ঘিরে রেখে আর নমুনা সংগ্রহ করে আপাতত থেমেছে বারুইপুর থানা, কিন্তু এখনো তো বিস্ফোরণ স্থলে মজুদ রয়েছে বাজির মশলা। তা কেন বাজেয়াপ্ত হলো না? এদিন ঘটনাস্থলে যায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। পুলিশ প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরোধীদের। ওই পরিবারটা সর্বনাশ হয়ে গেল, অবিলম্বে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই পরিবারের প্রতিপালন এবং ভরণ পোষণের। এগ্রা থেকে শুরু করে পরের পর ঘটনা ঘটে যাচ্ছে, মানুষগুলোর জীবন জীবিকায় তাদের বেঁচে থাকা কোনো কিছুর কোনো মূল্য নেই। অপদার্থ সরকার, দায় সরকারকেই নিতে হয়। অ্যাকচুয়াল কতজন মারা গেছেন সেটা আমাদের জানার প্রয়োজন আছে, অ্যাকচুয়ালি কতজন ইনজোর্ড হয়েছেন সেটা জানার প্রয়োজন আছে। আমাদের আশ্চর্য লাগছে যে স্থানীয় প্রশাসন সে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণের পর শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা 326 ধারায় অবৈধভাবে বিস্ফোরক মজুদের অভিযোগে হয়েছে মামলা। এইসব শুনে ভুক্তভোগীরা বলছেন, নিষিদ্ধ বাজি এবং চম্পাহাটিয়ার বিস্ফোরণ বছর বছর একই গল্প। কিছুদিন তল্লাশি অভিযান, তারপর বাজির কালো ধোঁয়ার মতো বাতাসে আস্তে আস্তে মিশে যায়। এবারও কি তাই? অভিজ্ঞান লস্করের রিপোর্ট, TV9 বাংলা। মতুয়া ভূমে বিজেপির অস্ত্র সিএএ। এই সিএএ এর মাধ্যমে আরো এক বাংলাদেশি নাগরিক হলেন। বিজেপি পূর্বস্থলের উদাহরণ টেনে দেখাচ্ছে যে আপনাদের আর কোনো ভয় নেই, মানে মতুয়াদের বার্তা দিচ্ছেন আপনাদের আর কোনো ভয় নেই। কিন্তু তৃণমূল বলছে এসআইআর হওয়ার কারণে এই মুহূর্তে মতুয়ারা ভয় রয়েছে, আতঙ্কে রয়েছে। এদিকে চুঁচুড়ায় আরো একটি সভা ছিল, এই মতুয়াদেরই সভা, সেখানে মমতা বালা ঠাকুর সেই সভা থেকেও বিজেপিকে নিশানা করেছেন। পূর্ব বর্ধমানে পূর্বস্থলীর সবুজ দাসের কাছে এটা শুধু একটা কাগজ নয়, এক রাস স্বস্তির লাইসেন্স। 37 বছরের সবুজ বাংলাদেশ থেকে এসেছিলেন 26 বছর আগে। সিএএ তে আবেদন করে ভারতের নাগরিকত্ব পান। অক্টোবর 2025 ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ তে আবেদন দাস পরিবারের। 8ই জানুয়ারি 2026 স্বরাষ্ট্র মন্ত্রকের ফোন সবুজকে, নাগরিকত্বের সার্টিফিকেট সংগ্রহের নির্দেশ। 9 জানুয়ারি 2026 সবুজের ইমেলে নাগরিকত্বের সার্টিফিকেট, জানানো হয়েছে হার্ড কপি বাড়ির ঠিকানায় যাবে। অনেকে বলছে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, যে এসআইআর নাম কাটা যাবে, কিন্তু সেই ভয় থেকে আমরা এখন নিশ্চিত আছি না, কোনো রকম ভয় নেই। যেহেতু ভারত সরকার এটা আইন পাশ করিয়েছে, আমাদের করতেই হবে, তাই আমরা করেছি, নির্ভয়ে করেছি এবং নাগরিকত্ব পেয়েছি। বাংলাদেশ থেকে আসা সবুজের ভোটার কার্ড, আধার কার্ড সবই ছিল। এসআইআর পর্বে সিএএ তে আবেদন নাগরিকত্ব পেতে। সিএএ তে আবেদন করে 3 মাসে ভারতের নাগরিক হয়েছেন সবুজ, যা স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে খুশির খবর। সবুজকে দেখে বাংলাদেশ থেকে আসা ওই এলাকার আরো কিছু পরিবার আগ্রহ দেখাতে শুরু করেছেন সিএএ তে।
সিএতে আবেদন করলে আর এসআইআর এর যে ভয় সেটা থাকবে না, ডিটেনশন ক্যাম্পের সেই ভয় আর থাকবে না। আমরা সহসায় আবেদন করব। মিথ্যা অপপ্রচার করছে শাসক দল, তো সেই মিথ্যা প্রলোভনে না পা দিয়ে প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য সিএতে অ্যাপ্লিকেশন করবে। শাসক দল যদিও বলছে তারা এই বিষয়ে কিছুই জানে না। জানিও না, আর এই বিষয়টা আমাদের সঙ্গে আলোচনাও হয়নি, আমরা কিচ্ছু জানি। সবুজ দাসের নাগরিকত্ব পাওয়া বিজেপিকেও বাড়তি অক্সিজেন দেবে তাতে কোনো সন্দেহ নেই। চলতি সপ্তাহে মতুয়াদে সিএতে অভয় বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। পূর্বস্থলীর উদাহরণ হাতে নিয়ে বিজেপি যখন ফ্রন্ট ফুটে খেলতে চাইছে, তখন চুঁচুড়ার সভা থেকে এসআইআর ও সিএএ নিয়ে বিজেপিকে নিশানা করছে তৃণমূল সাংসদ ও ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। 2019 থেকে আজও পর্যন্ত কটা মানুষকে তারা নাগরিকত্ব দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলছে যে সিএতে অ্যাপ্লাই করলেই যে সে নাগরিকত্ব পাবে কি ভোট দিতে পারবে, এটা ভুল কথা। তার ডকুমেন্টস দিতে হবে, মুখে মুখে বললে হবে না। রাজ্য রাজনীতির একটা বড় অংশ এখন ইংরেজি বর্ণমালার এই কয়েকটি অক্ষরকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। কেউ বলছেন ভয়, কেউ বলছেন ভরসা। কৌশিক দত্ত ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। রান্নাঘরের হাতাখুন্তি ছেড়ে পায় ফুটবল, মাঠ দাপিয়ে বেড়ালেন সুন্দরবনের মহিলারা, দিলেন তাদের সক্ষমতার বার্তা। আর অন্যদিকে রিসরায় সেখানে তৃণমূল সাংসদের শটে কুপোকাত তৃণমূলেরই কাউন্সিলর। পরনে শাড়ি, পায়ে বল নিয়ে দৌড়। গোল লক্ষ্য করে একটার পর একটা শট। সুন্দরবনে মাঠ কাঁপালেন মহিলারা। কথায় বলে, যিনি রাধে তিনি চুলও বাঁধেন। আর বাসন্তীর এই রানীগড় নামের প্রত্যন্ত গ্রামের ছবিটা বলছে, যিনি রাধেন তিনি ফুটবলের শটও মারতে পারেন। যারা ঘরের কাজ, মাঠের কাজ, সংসার সামলাতেই ব্যস্ত থাকেন, তারা এই শাড়ি পরেই দাপালেন গোটা মাঠ জুড়ে। এই প্রান্তিক মানুষগুলি সমাজকে দিলেন নিজেদের সক্ষমতার বার্তা, জিতলেন ট্রফিও। কথা বলতে আমাদের তো কোনো প্র্যাকটিস করা হয় না, আমরা এই প্রথম একটাবার বছরে এসে এখানে খেলাটা করা হয়। সেই দিক থেকে দেখলে একদম মানে নতুন বললেই হয়। আমরা কিছুই জানি না, অতি সাধারণ একটা গৃহবধূ আমরা। ঘরে রান্না বান্না করা হয়, আবার তার মাঝখান থেকে এসে একটু খেলা করা, একটা আনন্দ, এছাড়া কিছুই না। খুবই ভালো লেগেছে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমাদের দলের মানে সব সদস্যরা মিলে এসেছি, খেলাধুলো করেছি, খুব আনন্দ পেয়েছি। আগের বছরে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি, এবছরেও ফার্স্ট প্রাইজ নিয়েছি। সুন্দরবনের মহিলারা যখন শাড়ি পরে বল পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তখন বল ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন তৃণমূলের নেতা। যে দলের নেত্রীর মুখে শোনা যায় খেলা হবে, সেই দলেরই নেতা খেলার মাঠে কুপোকাত। রিসরা পুরসভার কাউন্সিল শীতল ঘটক। লেনিন মাঠ সংস্কারের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মারা শট ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন কাউন্সিলর। আর তা দেখেই হাসির রোল। অভিজ্ঞান নস্কর ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।